নমস্কার বন্ধুরা, 12 জুন 2025 দুপুর 1:38 আহমেদাবাদের এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট লন্ডনে যাওয়ার জন্য টেক অফ করে। ওই মুহূর্তে ফ্লাইটের ভেতরে 230 জন প্যাসেঞ্জার এবং 12 জন ক্রু মেম্বার ছিলেন। এয়ার কন্ট্রোল রুম থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই প্লেনটা টেক অফ করেছিল, কিন্তু হঠাৎই দেখা যায় সেই প্লেনটা ওপরে ওঠার বদলে ধীরে ধীরে নিচে নামতে শুরু করেছে। আর কয়েক মুহূর্তের মধ্যেই সেটা এয়ারপোর্ট থেকে 5 কিলোমিটার দূরে বিজে মেডিকেল কলেজের হোস্টেলের ওপর আছড়ে পড়ে। আর সাথে সাথেই ভীষণ জোরে একটা ব্লাস্ট হয়, আর 242 জনের মধ্যে 241 জন সাথে সাথে মারা যান। हमको जो पता चला है वो ये है कि एयर इंडिया की जो लंदन जाने वाली फ्लाइट थी वो टेक ऑफ के बाद यहाँ पे क्रैश हो गई है, जिसमें प्रीलिमिनरी हमें पता चला है कि 223 जितने पैसेंजर थे। यहाँ पे जिस बिल्डिंग के ऊपर गिरी है वो डॉक्टर्स का हॉस्टल है। इंसिडेंट बनने के विदिन 2-3 मिनट्स में पुलिस, बाकी सभी बॉडियाँ, सिविल एडमिनिस्ट्रेशन, कॉर्पोरेशन वगैरह सभी लोग आ गए थे। গত 30 বছরের ইতিহাসে যেটা ভারতের সবথেকে বড় বিমান দুর্ঘটনা, অথচ বোয়িং 787 মানে যে প্লেনের মডেলটা ক্র্যাশ করেছিল সেটাকে মনে করা হতো পৃথিবীর সবথেকে সুরক্ষিত প্যাসেঞ্জার প্লেন। আর জানলে আশ্চর্য হবেন, এই ফ্লাইটটা লন্ডনে যাওয়ার আগে যখন দিল্লি থেকে আহমেদাবাদে এসেছিল তখন এই প্লেনের ভিতরে বেশ কিছু টেকনিক্যাল ফল্ট সামনে এসেছিল। मीडिया पे कि एसी वाज नॉट वर्किंग। जब ग्राउंड पे था एसी नहीं चल रहा था। कई लोगों ने इस पे बोला, एविएशन एक्सपर्ट्स में जिनके साथ मैं समझता हूँ इस चीज़ को कि हाँ मे बी ये चीज़ हो सकती है, उन्होंने बोला कि फॉर अ बेटर थ्रस्ट ड्यूरिंग टेक ऑफ एसी। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, তারপরেও কেন এই প্লেনটাকে লন্ডনের মতো একটা লং ডিস্টেন্সে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হলো? এই ফ্লাইটে প্যাসেঞ্জারদের মধ্যেই একজন ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তিনিও এই অ্যাক্সিডেন্টে মারা যান। Vijay Rupani, the former Chief Minister of Gujarat, who was in the flight that crashed, his body will be taken to Rajkot tomorrow, and this information is now getting confirmed, and that. তো এখন প্রশ্ন উঠছে যে এর পেছনে কি কোনো টেকনিক্যাল ফল্ট ছিল, নাকি ছিল কোনো গভীর ষড়যন্ত্র? আজ থেকে ঠিক 3 বছর আগে চীনেও এমন একটা বোয়িং প্লেন ক্র্যাশ করে গিয়েছিল, যার সাথেও প্রায় একই ঘটনা ঘটেছিল। তাহলে কি বোয়িং কোম্পানির ভুলের জন্যই একের পর এক দুর্ঘটনা ঘটছে? আর এত পরিমাণ অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও আজ কেন সারা বিশ্ব জুড়ে 40% প্যাসেঞ্জার প্লেন বোয়িং কোম্পানিরই ব্যবহার করা হয়? তো চলুন আজকের এই ভিডিওটার মাধ্যমে এই সমস্ত বিষয়টাকে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে দেখি। তো বন্ধুরা, আহমেদাবাদের এই ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে আরেকটি অন্য ঘটনার কথা বলি। গত 10ই জানুয়ারি 2025 কাতার থেকে একটা বোয়িং 787 ডেনমার্কের দিকে যাচ্ছিল, কিন্তু টেক অফ করার একটু পরেই আহমেদাবাদের প্লেনটার মতোই হঠাৎ করে সেটা 1825 ফুট থেকে নেমে 825 ফুটে চলে আসে। মানে হঠাৎ করেই প্লেনটা 1000 ফুট ড্রপ করেছিল। পাইলট এই সময়ে প্লেনের কন্ট্রোল হারিয়ে ফেলেন, তবে কো পাইলটের তৎপরতায় প্লেনটি ক্র্যাশ হওয়া থেকে বেঁচে যায়। এবং পরবর্তীকালে বোয়িং কোম্পানি বলে যে পাইলটের ভুলের কারণেই নাকি এমনটা হয়েছিল। কিন্তু আহমেদাবাদে যে প্লেনটি ক্র্যাশ করেছিল তার দুজন পাইলট, ক্যাপ্টেন সুমিত সুবারওয়াল এবং কো পাইলট ক্লাইভ কান্ডার, এরা দুজনে ছিল ভীষণ অভিজ্ঞতা সম্পন্ন। ক্যাপ্টেন সুমিতের মোট 8200 ঘন্টা ফ্লাইটের অভিজ্ঞতা ছিল, আর অন্যদিকে ক্লাইভ কান্ডারের 1100 ঘন্টা ফ্লাইট চালানোর অভিজ্ঞতা ছিল। তো এদিন দুপুর 1:38 নাগাদ প্লেনটা টেক অফ করার ঠিক 5 মিনিটের মাথায় এটা ক্র্যাশ করে যায়। আর ক্র্যাশের প্রধান কারণ ছিল প্লেনটাকে যতটা উচ্চতায় যাওয়ার কথা ছিল ততটা উচ্চতায় প্লেনটা উঠতেই পারেনি। পাইলট এই সময়ে কন্ট্রোল রুমে 3 বার মেডে সিগন্যাল পাঠিয়েছিল। এই মেডে এমন একটা সিগন্যাল যেটা ফ্লাইট এভিয়েশনের সবথেকে সিরিয়াস সিগন্যালগুলোর মধ্যে একটা, যাতে ইমিডিয়েটলি পাইলট হেল্প পেতে পারে। কিন্তু কন্ট্রোল রুম থেকে যখন পাল্টা তাদেরকে তাদের পজিশনের ব্যাপারে জিজ্ঞেস করা হয়, ওপাশ থেকে কিন্তু আর কোনো রেসপন্সই আসেনি, কারণ ততক্ষণে প্লেনটা ক্র্যাশ করে গিয়েছিল। তবে ঠিক কী কারণে প্লেনটা তার নির্দিষ্ট উচ্চতায় উঠতে পারেনি তার কারণ কিন্তু এখনও স্পষ্টভাবে জানা যায়নি। যতক্ষণ না প্লেনের ব্ল্যাক বক্স, মানে যার ভিতরে সমস্ত ইনফরমেশন অটোমেটিক রেকর্ড হয়, যতক্ষণ না পর্যন্ত সেই ব্ল্যাক বক্সকে রিকভার করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ফ্লাইট অ্যাক্সিডেন্টের নির্দিষ্ট কারণ কিন্তু জানা যাবে না। তবে ফ্লাইট এক্সপার্টরা ধারণা করছেন যে যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এমনকি বোয়িং কোম্পানির ফ্লাইটগুলোতে এমন কিছু ডিজাইনের প্রবলেম রয়েছে যে কারণে বোয়িং প্লেনগুলো বারবার অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। এমনকি বোয়িং কোম্পানির এমপ্লয়িরাই এই তথ্যগুলো ফাঁস করেছিল। তবে এই বিষয়ে আমরা এই ভিডিওতে পরে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তবে এবারে এই ফ্লাইটটা যখন ক্র্যাশ করে তখনই সাথে সাথে ভীষণ জোরে একটা ব্লাস্ট হয়। এর প্রধান কারণ হলো এই ফ্লাইটটা আহমেদাবাদ থেকে লন্ডনে একটা লং ডিস্টেন্সে যাওয়ার কথা ছিল, যার কারণে ফ্লাইটে প্রচুর
পরিমাণে জ্বালানি ছিল। এবার বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যখন পাইলট বুঝতে পারেন যে প্লেনটা ক্র্যাশ করতে যাচ্ছে, তখন ক্র্যাশ হওয়ার সময় যাতে ব্লাস্টের পরিমাণ কম হয় এই কারণে পাইলট আগে থেকেই প্লেনের ফুয়েল ড্যাম্প করে দেন, যাতে মানুষের মৃত্যু সংখ্যা অনেক কমানো যায়। কিন্তু এই ফ্লাইটটা তার টেক অফের মাত্র 5 মিনিটের মাথায় ক্র্যাশ করেছিল, আর এই ফ্লাইটে সে সময় 1,25,000 লিটার ফুয়েল ছিল। ফলে এত অল্প সময়ের মধ্যে এত পরিমাণ ফুয়েল ডাম্প করা সম্ভব ছিল না। এই কারণে ক্র্যাশ করতেই ফুয়েলে আগুন ধরে যায় এবং ভীষণ জোরে ব্লাস্ট হয়। আর এই ফুয়েলের বার্নিং পয়েন্ট অনেকটা হাই ছিল, ফলে ভেতরে যারা ছিল তাদের বাঁচার সম্ভাবনা একেবারে জিরো হয়ে যায়। ফ্লাইটে 242 জনের মধ্যে 241 জন সাথে সাথে মারা যায়, যার মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 1 জন কানাডা, 7 জন পর্তুগিজ এবং 12 জন ক্রু মেম্বার ছিলেন। তবে একটা কথা প্রচলিত আছে যে রাখে হরি তো মারে কে। এই ফ্লাইটে করেই লন্ডনে যাচ্ছিলেন বিশ্বাস কুমার রমেশ, যার সিট নাম্বার ছিল 11-এ। তাকে এই দুর্ঘটনার জায়গা থেকে হেঁটে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। রমেশ জানায় যে সে ইমার্জেন্সি গেটের পাশেই বসেছিল আর ক্র্যাশের মুহূর্তে সে লাফিয়ে বাইরে বেরিয়ে আসে। এবারে এই প্ল্যানের ক্র্যাশের যে ভিডিওটা, এটা যখনই সামনে আসে তখন সারা বিশ্ব জুড়ে যে সমস্ত ফ্লাইট অ্যানালিস্টরা রয়েছেন তারা নিজেদের বেশ কিছু অপিনিয়ন জানিয়েছে। জোফিরি থমাস বলেছেন ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার মানে চাকা তখনও বাইরে ছিল, কিন্তু ফ্লাইট টেক অফ করে নেওয়ার পর এটাকে ভেতরে ঢুকিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু পাইলট কেন এটা করেনি বা কেন করতে পারেনি সেটা অবশ্যই জানা উচিত। অন্য আরেকজন অ্যানালিস্ট টেরি টজার বলেন ফ্লাইট বেশি উচ্চতায় যাওয়ার জন্য প্লেনের ডানায় যে ফ্ল্যাপ থাকে সেটা প্রপারলি ওপেন ছিল না, মানে প্লেনকে ওপরের দিকে তোলার জন্য ডানাকে আরও চওড়া করার একটা টেকনোলজি আছে, কিন্তু ভিডিও দেখে তিনি যা বুঝতে পারছেন যে এই প্লেনে সেটা করা হয়নি, আর তিনি ধারণা করছেন যে এটা পাইলটের ফল্টের কারণেই হয়েছে। তবে সব কিছু নিয়ে একটা এজাম্পশন করা হচ্ছে, আর যে ভিডিওটা সামনে এসেছে সেই ভিডিওটার রেজুলেশনও কিন্তু খুবই কম। তো যখন ব্ল্যাক বক্স সামনে আসবে তখন প্রপার ইনফরমেশন পাওয়া যাবে। এবার বোয়িং কোম্পানি বলছে, মানে যাদের এই ফ্লাইটটা ছিল তারা বলছে তারা এই অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশনে হেল্প করবে। ইভেন আমেরিকা সরকারও বলছে তারা এই ইনভেস্টিগেশনে সাহায্য করবে। তবে এরা দুজনেই, মানে এই বোয়িং কোম্পানি আর আমেরিকা সরকার, এদের উদ্যোগটাকে আপনি ওই জলের স্রোতে গা ভাসানোও বলতে পারেন। কারণ এই আমেরিকা সরকারই গত মাসে প্রায় 10,000 কোটি টাকার বিনিময়ে বোয়িং কোম্পানির একটা কেস সেটেল করে দিয়েছেন। গত 29 অক্টোবর 2018 জাকার্তা থেকে বোয়িং 737 ম্যাক্স টেক অফ করে মাত্র 13 মিনিটের পরেই এটি জাভার সমুদ্রে ক্র্যাশ করে যায়। ফ্লাইটে থাকা 189 জন সাথে সাথে মারা যান, আর এই কেস আমেরিকায় উঠতে সে সময় 1 বছর সময় লেগেছিল। আর ঠিক পরের বছরই আবারও সেই একই মডেলের প্লেন যেটা ইথিওপিয়া থেকে টেক অফ করেছিল সেটা মাত্র 6 মিনিটের মাথায় ক্র্যাশ করে যায়, আর এতেও প্রায় 157 জন মারা যান। তবে যে আমেরিকা সরকার আজকে আমাদের দেশের অ্যাক্সিডেন্ট নিয়ে ইনভেস্টিগেশনে হেল্প করার কথা বলছে, সেই আমেরিকা এই বোয়িংয়ের কেসগুলোকে 6 বছর ধরে টানতে থাকে। যখন কোর্ট থেকে বোয়িং কোম্পানির ওপরে ক্রিমিনাল প্রসিকিউশন করতে বলে তখন পুরো ইনভেস্টিগেশন প্যানেলটাই বদলে ফেলা হয়। আর এই দুটো অ্যাক্সিডেন্ট হওয়ার 6 বছর পর গত 26 মে 2025-এ আমেরিকার সরকারের সাথে বোয়িং কোম্পানি একটা ডিল করে যাতে তাদের ওপরে কোনো ধরনের ক্রিমিনাল প্রসিকিউশন না হয়। আর এই ডিলের জন্য তারা মোট 1.1 বিলিয়ন মানে প্রায় 10,000 কোটি টাকা দিয়েছিল। এমনকি 2021 সালে বোয়িং কোম্পানির ওপরে ফ্রড কেস করা হয়েছিল, যেখানে বোয়িং কোম্পানি নিজে স্বীকার করে যে তাদের এই ফ্লাইট 737 ম্যাক্সকে উড়ানোর ছাড়পত্র দেওয়ার জন্য তারা আমেরিকার এভিয়েশন ডিপার্টমেন্টকে মিথ্যা তথ্য দিয়েছিল, আর এর জন্য বোয়িংকে $2.5 বিলিয়ন ফাইন করা হয়েছিল। আর ভিডিও শুরুতে আপনাদের যে চীনের প্লেন দুর্ঘটনার কথা বলেছিলাম সেই প্লেনটাও বোয়িং কোম্পানিরই ছিল, যেখানে বোয়িং ফ্লাইটের সফটওয়্যার এমকেস ফেল হয়ে গিয়েছিল। তবে শুধুমাত্র কিন্তু প্যাসেঞ্জার প্লেন নয়, সুনিতা উইলিয়ামসের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যিনি স্টারলাইনারে করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন এবং যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে তিনি আটকে গিয়েছিলেন। আর এই স্টারলাইনারও ছিল বোয়িং কোম্পানির, আর এখানেও তারা তাড়াহুড়ো করে ছাড়পত্র নিয়েছিল নাসা থেকে। এবার বলুন তো আপনাদের কি মনে হয় যে বোয়িং কোম্পানি কি আমাদের ইনভেস্টিগেশনে হেল্প করবে নাকি নিজেদের দোষ ঢাকার চেষ্টা করবে? আর এই বোয়িং কোম্পানি যে কতটা পাওয়ারফুল সেটা আপনার কল্পনারও বাইরে। এমনকি এরা প্রতিনিয়ত আমেরিকার সরকারকেও ম্যানিপুলেট করে। আহমেদাবাদে যে প্লেনটা ক্র্যাশ করেছে সেই মডেলটা মানে 787 2009 সালে প্রথমবার ফ্লাই করেছিল। এই প্লেনটিরও সেফটি প্রোটোকল ভালোভাবে চেক করার আগেই তড়িঘড়ি করেই এক প্রকার লবি করে এটাকে আগেভাগে লঞ্চ করা হয়েছিল।
হয়েছিল। সে সময় বোয়িং বলেছিল যে এটা পৃথিবীর সবথেকে সেফ প্লেন, কিন্তু প্লেনের শুরু থেকেই একটার পর একটা ডিজাইনে ফল্ট ছিল। 2024 সালে আমেরিকার পার্লামেন্টে মানে কংগ্রেসে সাম সালেপর, যিনি একটা সময় বোয়িং এর কোম্পানিতে চাকরি করতেন, তিনি বলেন 787 ড্রিমলাইনারের ম্যানুফ্যাকচারের সময় পার্টসগুলোকে অতিরিক্ত প্রেসারে জয়েন করা হয়, যার ফলে ভবিষ্যতে এতে ক্র্যাক সৃষ্টি হয়। এছাড়াও এর ডিজাইনে আরও বেশ কিছু প্রবলেম ছিল। তবে সাম সালেপার কিন্তু কংগ্রেস পর্যন্ত যেতে পেরেছিলেন। আরেকজন হুইসেল ব্লোয়ার জন বার্নেট, তাকে তো মেরেই ফেলা হয়েছিল। 2017 সাল থেকে জন বার্নেট বোয়িং 787 এর ম্যানুফ্যাকচারার কোয়ালিটি ম্যানেজারের কাজ করছিলেন, আর তিনিও এর ডিজাইন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাকে প্রথমে চাকরি থেকে বের করে দেওয়া হয়, আর তারপরে তার নামে কোর্ট কেস করা হয়। আর যখন তিনি কোর্টে হাজিরা দিতে যান, সেই সময় পার্কিং লতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আর তারপরে পুলিশি তদন্তে বলা হয় জন বার্নেট নিজেই নাকি নিজের মাথায় গুলি করেছিলেন। তাই আমাদের একটা দাবি আজ থেকে তুলতে হবে, যাতে কোনোভাবে বোয়িং কোম্পানি বা আমেরিকা সরকার এই ইনভেস্টিগেশনকে ম্যানিপুলেট করতে না পারে, কারণ সত্যিটা আমাদের সবার জানা উচিত। আর এখানে আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে, বোয়িং কোম্পানি যাকে খোদ আমেরিকা সরকার সামলাতে পারছে না, সেখানে আজকের দিনে কেন এত বারবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও এয়ারলাইনার কোম্পানিগুলো বোয়িং কোম্পানির ফ্লাইট ব্যবহার করছে? দেখুন, এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে যে সমস্ত প্যাসেঞ্জার ফ্লাইট রয়েছে, তার মধ্যে 40% বোয়িং কোম্পানির আর 50 থেকে 60% রয়েছে এয়ারবাস কোম্পানির। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এয়ারবাস একটা ইউরোপিয়ান কোম্পানি। আজকের দিনে ফ্লাইট দুনিয়ায় এই দুটো কোম্পানিরই রাজত্ব চলছে। একদিকে আমেরিকা সরকার আর অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়ন নিজেদের জিওপলিটিক্স পাওয়ারকে ইউজ করে বিশ্বজুড়ে বিভিন্ন এয়ারলাইন কোম্পানিগুলোকে বাধ্য করে শুধুমাত্র এই দুটো কোম্পানিরই প্লেন কেনার জন্য। চীন, রাশিয়া, ব্রাজিল এই দেশগুলো অনেক চেষ্টা করেছিল নিজেদের একটা ফ্লাইট কোম্পানি তৈরি করার, কিন্তু এরা ফেল হয়ে যায়। ফলে আজ আমরা এত কিছু জানার পরেও আমরা বাধ্য এই ফ্লাইটগুলোতে উঠতে। তবে এই ফ্লাইটটা যখন দিল্লি থেকে আহমেদাবাদে এসেছিল, তখন সেই সময় ফ্লাইটের একজন প্যাসেঞ্জারের টুইট ভাইরাল হয়েছে, যার ফ্লাইট দিল্লি থেকে 9:50 ছিল। তো এই আকাশ ভাস্তা নামে প্যাসেঞ্জার জানান, দিল্লি থেকে টেক অফ করার আগে এই প্লেনের এসি, লাইট এবং মুভি দেখার ডিসপ্লে এসব কাজ করছিল না। অর্থাৎ প্লেনে আগে থেকেই ইলেকট্রিক্যাল ফল্ট ছিল, কিন্তু তারপরেও এই প্লেনটাকে দিল্লি থেকে আহমেদাবাদে নিয়ে আসা হয়। এখন প্রশ্ন হচ্ছে, প্যাসেঞ্জারদের সেফটি নিয়ে এত খামখেয়ালিপনা কেন? যখন প্যাসেঞ্জারদের পকেট থেকে টাকা লুট করার সময় আসে, তখন কিন্তু এই খামখেয়ালিপনা দেখা যায় না। পেহেলগামের ঘটনার কথা আপনাদের প্রত্যেকের নিশ্চয়ই মনে আছে, যখন প্রত্যেকটা ফ্লাইটের ভাড়া 5 থেকে 6 গুণ বাড়িয়ে দিয়েছিল এই ফ্লাইট কোম্পানিগুলো। আবার মহাকুম্ভের সময়ও যে ভাড়া 5 থেকে 6,000 টাকা ছিল, সেই ভাড়া বাড়িয়ে 30 থেকে 40,000 টাকা করে দেওয়া হয়েছিল। তবে এই সমস্ত বিষয়গুলি চুপচাপ দেখা ছাড়া আমাদের আর কি কিছু করার আছে? কারণ সরকারও তো এই জিনিসগুলো থেকে মুখ ফিরিয়ে রেখেছে। দেখুন, শুধুমাত্র এই একটা ঘটনা নয়, ভারতের এভিয়েশন সেক্টরে প্রচুর পরিমাণে খামখেয়ালিপনা আছে। আজ এই দুর্ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে এত তথ্য সামনে উঠে আসছে। যারা ফ্লাইটে প্রতিনিয়ত যাতায়াত করেন, তাদের মধ্যে প্রত্যেকেই কখনো না কখনো এই হেনস্থার শিকার হয়েছে। অথচ এয়ারলাইনের কোম্পানিগুলো প্যাসেঞ্জারদের সেফটির থেকে বেশি প্রফিটের দিকে ধ্যান দিচ্ছে। আর এভাবেই কে কখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে তা সত্যি অনিশ্চিত হয়ে পড়ছে। আর সবশেষে বলতে চাই, এই আহমেদাবাদের প্লেন দুর্ঘটনায় যে সমস্ত যাত্রীরা প্রাণ হারিয়েছেন, তারা যেন প্রত্যেকেই তাদের দেশে ভালো থাকে। আর তাদের প্রত্যেকের পরিবারের প্রতি রইল নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলের তরফ থেকে গভীর সমবেদনা।